নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব প্রফুল্ল রায়ের লেখা এখানে খুব সুন্দর ছোট গল্প, মর্মস্পর্শী গল্প। গল্পের নাম এক রমণীর গল্প। শুনতে থাকুন আজকের গল্প, এক রমণীর গল্প। বড় রাস্তায় বাস থেকে নামতেই ঝপ করে অন্ধকার নেমে গেল। ইদানিং লোডশেডিংটা ভীষণ বেড়ে গেছে। অনেক দূরের পাওয়ার স্টেশনগুলোতে কি সব গোলমাল হয়েছে। তার ধাক্কায় কলকাতার মেট্রোপলিসে যখন তখন আলো চলে যাচ্ছে, মাথার উপর পাখা ঘুরছে না। একবার আলো টালো গেল তো 2-3 ঘন্টার ভিতরে জ্বলার নাম নেই। কিছুদিন আগে একটা বই পড়েছিলাম, জিওগ্রাফি অফ ডার্কনেস। খুব সম্ভব রাত্রিরের কলকাতায় লোডশেডিং এর কথা মাথায় রেখেই বইটা লেখা হয়েছিল। এদিকের পথঘাট আমার এত চেনা যে অন্ধকারে হাঁটতে অসুবিধা হয় না। শুধু ক্যালকাটা টেলিফোন, সিএমডিএ কর্পোরেশন যেসব গর্ত টর্ত খুঁড়ে রেখেছে সেগুলোর দিকে একটু নজর রাখতে হয়। বাস স্টপ থেকে বাঁ দিকের ফুটপাথ ধরে মিনিট খানেক হাঁটলেই মণিময় দাদের মাল্টি স্টোরিড বিল্ডিং। কোঅপারেটিভ করে ওরা এই 8 তলা বাড়িটা করেছেন। একসময় সেখানে পৌঁছে গেলাম। মণিময় দাদের ফ্ল্যাটটা 3 তলায়। লিফট ছাড়াও সেখানে উঠতে খুব একটা কষ্ট হয় না। ফ্ল্যাটটা 8 তলায় হলেও সিঁড়ি ভেঙে এখন উঠতে হতো, কেননা নীলিমা বৌদি আমার জন্য সেই বিকেল থেকে অপেক্ষা করতে করতে এখন নিশ্চয়ই হতাশ হয়ে পড়েছেন। ধরেই নিয়েছেন আজ আর আমি আসছি না। বিকেল 4টে আমার এখানে পৌঁছানোর কথা, এখন 7:45। অফিস থেকে বেরোতে বেরোতে 6:30 হয়ে গেল। তারপর কোনো রকমে একটা বাসে ঝুলতে ঝুলতে এসে মৌলালির মুখে জ্যামে পড়ে গেলাম। প্রায় 45 মিনিট সেখানে আটকে থাকতে হলো। কলকাতার রাস্তাঘাট আর বাস স্ট্যান্ডের যা হাল, কোথাও ঠিক সময় পৌঁছানো অসম্ভব ব্যাপার। অন্ধকারে 40টা সিঁড়ি ভেঙে মণিময়দার ফ্ল্যাটের সামনে এসেই টের পেলাম হৃৎপিণ্ডের উপর দিয়ে যেন 1000টা ঘোড়া ছুটে যাচ্ছে। 2 দিন আগে যখন মণিময়দার পেটের বায়োপসি করা হয়, তখন থেকেই বুকের ভিতরে চাপা উৎকণ্ঠা টের পাচ্ছিলাম। আজ বিকেলে বায়োপসি রিপোর্টটা নীলিমা বৌদি নিয়ে আসবার কথা। ওটা পাওয়া গেলে মণিময়দার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে সে সম্পর্কে পরামর্শের জন্য নীলিমা বৌদি আমাকে আসতে বলেছিলেন। রিপোর্টে কি থাকতে পারে ডাক্তার মনোজ সেন পরিষ্কার একটা আভাস আমাকে আগেই দিয়েছেন। সেটা অবশ্য তখন নীলিমা বৌদিকে জানায়নি। বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে বুঝতে পারি 6 দিন আগে সেই উদ্বেগটা হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে। অনেকক্ষণ পর আস্তে আস্তে টোকা দিতে থাকি। প্রায় সঙ্গে সঙ্গেই এক হাতে কাচের লণ্ঠন নিয়ে দরজা খুলে দেন নীলিমা বৌদি। ওর দিকে চোখ পড়তেই চমকে উঠি। 2 দিন আগে শেষ দেখা হয়েছিল। এর মধ্যে তার বয়স আচমকা যেন অনেক বেড়ে গেছে। 50 এখনো পেরোননি, কিন্তু চুল অর্ধেক সাদা, চোখের তলায় কালির পুরু ছোপ, কণ্ঠার হাড় ফুঁড়ে বেরিয়ে এসেছে। গায়ের রং একসময় ছিল পাকা ধানের মতো, এখন তার উপরে কালচে আবরণ পড়েছে। মসৃণ ত্বক কুঁচকে কত যে সরু সরু দাগ ফুটে বেরিয়েছে হিসেব নেই। নীলিমা বৌদি এক পলক আমার দিকে তাকিয়ে থাকেন, তারপর নির্জীব গলায় বলেন, আসুন। আমি ভিতরে ঢুকে যাই। নীলিমা বৌদি দরজা বন্ধ করে দেন। এই ফ্ল্যাটে কম করে 200-250 বার এসেছি। এখানকার নকশা আমার মুখস্থ। মোট 3খানা বেডরুম, কিচেন, স্টোর, 3 ঘরে 3টে অ্যাটাচ বাথ, ডাইনিং কাম ড্রয়িং হল ইত্যাদি। এছাড়া রাস্তার দিকের ঘর দুটোর গায়ে 2টো মাঝারি ব্যালকনি। বছর 15 আগে কলকাতার মানুষ যখন ফ্ল্যাট বাড়িতে থাকাটা বিশেষ পছন্দ করত না, বিল্ডিং মেটেরিয়ালের দাম যখন যথেষ্ট কম, সেই সময় এই কোঅপারেটিভের ফ্ল্যাটটা বেশ সস্তায় কিনেছিলেন মণিময় দা। লক্ষ্য করলাম
দেরি করে আসবার জন্য কিছুই বললেন না নীলিমা বৌদি, অথচ আগে হলে 1000টা কৈফিয়ত দিতে হতো। সোজা ওদের শোবার ঘরের দিকেই যাচ্ছিলাম। নীলিমা বৌদি নিচু গলায় বললেন, আগে আমার সঙ্গে এই ঘরে আসুন। ডান পাশের ঘর থেকে মণিময়দার ক্ষীণ কণ্ঠস্বর ভেসে আসে, কি এলো সুধীশ? আমি সাড়া দিই, হ্যাঁ মণিময়দা, আমি। এইখানে এসো। আসি আসি একটু পরে। মাদিকের একটা ঘরে আমাকে নিয়ে আসেন নীলিমা বৌদি। লণ্ঠনটা নিচু সেন্টার টেবিলে রেখে আমরা মুখোমুখি বসি। আমি কিছু বলবার আগেই হঠাৎ 2 হাতে মুখ ঢেকে একেবারে ভেঙে পড়েন নীলিমা বৌদি। ফুঁপিয়ে ফুঁপিয়ে ঝাপসা গলায় বলেন, আমার সর্বনাশ হয়ে গেল, আমার সর্বনাশ হয়ে গেল সুধীশ ঠাকুরপো। বুঝতে পারছিলাম বায়োপসি পরীক্ষার ফলাফল জেনে গেছেন নীলিমা বৌদি। তার কান্না এবং অসহায়তা আমার মধ্যেও যেন চারিয়ে যাচ্ছিল। তবু বললাম, বৌদি কাঁদবেন না, এই সময় অস্থির হয়ে পড়লে মণিময়দাকে কে সাহস দেবে? নীলিমা বৌদি উত্তর দিলেন না। কিছুক্ষণ কান্নাকাটির পর খানিকটা শান্ত হলেন। এবার জিজ্ঞেস করলাম, বৌদি মণিময়দার ট্রিটমেন্টের ব্যাপারে ডাক্তার সেন কি বললেন? খুব তাড়াতাড়ি আপনার দাদাকে ভর্তি করতে বললেন, পারলে 2-1 দিনের ভিতরে। অপারেশন করবেন উনি নিজে। কি বলবো, ঠিক করে উঠতে পারিনি ভাই, সেই বিকেল থেকে আপনার জন্য অপেক্ষা করছি। অপারেশন করলে সেরে যাবার চান্স কতটা? এই সম্বন্ধে আমি কিছু জিজ্ঞেস করিনি, তবে অপারেশনের উপরে উনি খুব জোর দিচ্ছেন। কিছুক্ষণ চিন্তা করে বললাম, ওর মতন এত বড় ডাক্তার যখন বলছেন তখন ওটা করে ফেলাই ভালো। মণিময়দাকে অপারেশনের কথাটা বলেছেন? নীলিমা বৌদি বললেন, বলেছি। উনি কি বললেন? ওর আপত্তি নেই। তাহলে কালই নার্সিংহোমে ভর্তি করে দেওয়া যাক, আমি সকালে এসে আপনাদের দুজনকে নিয়ে যাব। যা কষ্ট পাচ্ছেন মণিময়দা, চোখে দেখা যায় না। অপারেশনটা হয়ে গেলে নিশ্চয়ই উনি ভালো হয়ে উঠবেন। মুখ থেকে হাত সরিয়ে আমার দিকে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নেন নীলিমা বৌদি। অনেকক্ষণ পর দ্বিধান্বিতভাবে বললেন, কিন্তু ঠাকুরপো। বুঝতে পারছি অপারেশনের ব্যাপারে ভয় পাচ্ছেন নীলিমা বৌদি। বললাম, কিন্তু কি? মেজর অপারেশন, ওটার আগে তো বন্ডে সই করতে হবে। হ্যাঁ, সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়কে লিখিত কনসেন্ট দিতে হয়। আপনিও দেবেন? আমি তো তা পারবো না সুধীশ ঠাকুরপো। মনে জোর আনুন বৌদি, অপারেশনটা খুব জরুরি। জানি, কিন্তু বন্ডে সই দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কেন? কথা বলছিলাম ঠিকই, কিন্তু আমার চোখ নীলিমা বৌদির মুখের উপর স্থির হয়ে আছে। অদম্য কোনো আবেগে তার ঠোঁট ভীষণভাবে কাঁপছিল, চোখ কুঁচকে যাচ্ছিল। ভেতরে দারুণ কোনো ভাঙচুর চলছে, সেটাই তার তাকানোর মধ্যে ফুটে উঠছিল। নীলিমা বৌদি একসময় বললেন, সই দেওয়ার অধিকার আমার নেই সুধীশ ঠাকুরপো। প্রথমটায় অবিশ্বাস্য মনে হলো, পরক্ষণে আমার সমস্ত অস্তিত্বের ভিতর দিয়ে বিদ্যুতের চমকের মতো কিছু একটা ঘটে যায়। বিমূঢ়ের মতো বললাম, কি বলছেন? আপনি ওর স্ত্রী, আপনি ছাড়া কার এই অধিকার আছে? ঝাপসা গলায় নীলিমা বৌদি বললেন, আমি ওর স্ত্রী নই। আমার মাথার ভেতর এবার বিস্ফোরণ ঘটে যায়। কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকি, তারপর বলি, আপনি কি বলছেন বুঝতে পারছেন বৌদি?
আমার মনোভাব ধরতে পেরেছিলেন নীলিমা বৌদি। স্পষ্ট গলায় বললেন, আমার মাথা ঠিকই আছে সুধীশ ঠাকুরপো, যা বললাম তার ভেতর এতটুকু মিথ্যে নেই। আমার বিমূঢ়তা আরো কয়েকগুণ বেড়ে যায়। জিজ্ঞেস করি, তাহলে আপনার সঙ্গে মণিময়দার সম্পর্কটা কি? সব বলবো, সব বলবো আপনাকে, তার আগে আমাকে একটা কথা দিতে হবে। বলতে বলতে ব্যাকুলভাবে আমার হাত জড়িয়ে ধরেন নীলিমা বৌদি। বললাম, কি? আপনাকে একবার পাটনায় যেতে হবে। আমি অবাক হয়ে যাই। বলি, সেখানে যাব কেন? এবার নীলিমা বৌদি যা বলেন তা এই রকম। পাটনার কদমকুয়াতে মণিময় তাদের বাড়ি। 3 জেনারেশন ধরে ওরা ওই শহরেরই বাসিন্দা। সেখানে মণিময় তার মা এবং ভাইরা থাকেন। তাদের কাছে আছেন তার বিবাহিতা স্ত্রী কণিকা। মণিময়দার এই শেষ সময়ে তার আইনসঙ্গত আত্মীয় স্বজন এবং স্ত্রীর কাছে থাকা দরকার। তাঁরাই সিদ্ধান্ত নেবেন অপারেশনটা করাবেন কিনা। করলে কণিকাকেই বন্ডে সই দিতে হবে। আমার হাত ধরেই রেখেছিলেন নীলিমা বৌদি। বললেন, ওদেরকে আপনাকে নিয়ে আসতেই হবে। মণিময়দা এবং নীলিমা বৌদির সঙ্গে আমার কোনো রকম আত্মীয়তার সম্পর্ক নেই। মণিময়দা আর আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। উনি যে ডিপার্টমেন্টের ইনচার্জ, আমি সেখানকার টাইপিস্ট কাম স্টেনোগ্রাফার। 17 বছর আগে কলেজ থেকে বেরিয়ে এই চাকরিটায় ঢুকেছিলাম। তারও কয়েক বছর আগে থেকে মণিময়দা এই কোম্পানিতে কাজ করছেন। মণিময়দা আমার অফিস বস, কিন্তু কখনো তা বুঝতে দেননি। শুধু আমার সঙ্গেই না, ডিপার্টমেন্টের সবার সঙ্গেই তার ব্যবহার চমৎকার। মাঝখানে দেওয়াল তুলে নিজেকে তিনি নাগালের বাইরে সরিয়ে রাখেননি। আমোদে হাসি খুশি হৃদয়বান এই মানুষটি চাকরিতে জয়েন করবার দিন থেকেই আমাকে সস্নেহে কাছে টেনে নিয়েছিলেন। কবে যে মণিময়দা প্রথম আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিলেন মনে পড়ে না। তখন বোধহয় ওরা ওল্ড বালিগঞ্জে একটা ভাড়া করা ফ্ল্যাটে থাকতেন। তারপর কোঅপারেটিভ করে ওদের নিজস্ব ফ্ল্যাট হলো। কিন্তু প্রথম আলাপের দিনটি থেকেই স্নেহে, মাধুর্যে, আন্তরিকতায় আমাকে অভিভূত করে রেখেছিলেন নীলিমা বৌদি। মনেই হয় না ওদের কাছে আমি একজন বাইরের উটকো লোক। 17 বছর ধরে সুখে দুঃখে ওদের জীবনের সঙ্গে মিশে গেছি। একটা ব্যাপার বারবার আমার চোখে পড়েছে, এমন সুখী আদর্শ দম্পতি আর হয় না। কার কাছে যেন শুনেছিলাম বিবাহিত জীবন নাকি গোলাপ বাগান নয়, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা অঘোষিত যুদ্ধ লেগেই আছে। কিন্তু 17 বছরে একদিনের জন্য দেখিনি কোনো কারণে মণিময়দার নীলিমা বৌদির ভিতরে হিটিমিটি হয়েছে, বা দুজনের কথা বন্ধ হয়েছে, কিংবা নীলিমা বৌদি রাগটা করে বাপের বাড়ি চলে গেছেন। সর্বক্ষণ হাসি, রগড়, মজা এবং হাজার রকমের খুনসুটি। সমস্ত দিন নিজেদের মধ্যে তারা মগ্ন হয়ে আছেন। এমন পরিতৃপ্ত নারী এবং পুরুষ কচ্ছিৎ দেখা যায়। কিন্তু এই 17 বছরের কোনো ঘটনায় বা দুজনের কোনো আচরণে এক মুহূর্তের জন্য আমার সংশয় হয়নি যে মণিময়দার আইনসঙ্গত বিবাহিত একটি স্ত্রী আছেন। কণিকা নামের সেই মহিলাটি যদি থেকেই থাকেন, নীলিমা বৌদি তবে কে? আমার স্নায়ুতে তীব্র ধাক্কা লাগে। নিজের অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, তাহলে? আমার প্রশ্নটার মধ্যে যা রয়েছে তা ধরে ফেলতে অসুবিধা হয় না নীলিমা বৌদির। তিনি বলেন, আমি কে? আপনার দাদার সঙ্গে আমার সম্পর্ক কি? পাটনায় গেলেই সব জানতে পারবেন। সুধীশ ঠাকুরপো, দয়া করে কালই আপনি ওখানে চলে যান। কালই। আপনি যে আমাকে পাটনায় পাঠাতে চাইছেন মণিময়দা জানেন? না। বৌদি, একটা কথা বলবো? মুখ তুলে পরিপূর্ণ দৃষ্টিতে আমার দিকে তাকান নীলিমা বৌদি। আপনি যা বলবেন আমি তা জানি, তবু বলুন। বললাম,
মণিময়দার সঙ্গে আপনার যে সম্পর্কটা 17 বছর ধরে জেনেছি, তার বাইরে আর কিছু জানবার ইচ্ছে আমার নেই। বৌদি, আপনিও আমাকে একটা ব্যাপারে দয়া করুন। নীলিমা বৌদি তাকিয়েই ছিলেন। আবঝা গলায় বললেন, কি ব্যাপারে? আমাকে পাটনায় যেতে অনুরোধ করবেন না। নীলিমা বৌদি হকচকিয়ে যান। কিছু বলতে চেষ্টা করেন, কিন্তু গলায় স্বর ফোটে না। ঠোঁট দুটো শুধু কাঁপতে থাকে। আমি আবার বলি, জীবনের অনেকগুলো দিন তো কেটে গেল। এই শেষ বয়সে জটিলতা তৈরি করে লাভ কি? লাভ লোকসানের কথা ভাবছি না ঠাকুরপো। নীলিমা বৌদি এবারে বলতে থাকেন, জীবনে এমন একটা সময় আসে যখন চুলচেরা হিসেব করে অনেক কিছু মিটিয়ে দিতে হয়। ধরুন না, আমি সেই রকম কিছু একটা করতে চাইছি। বুঝতে পারি, যৌবনের উন্মাদনায় একদিন গর্হিত কিছু করে ফেলেছিলেন নীলিমা বৌদি আর মণিময়দা। এই মুহূর্তে মণিময়দার আয়ু যখন নিশ্চিতভাবেই ফুরিয়ে আসছে, তীব্র গ্লানি এবং পাপবোধে আক্রান্ত মহিলাটি বিপুল ঝুঁকি নিয়ে প্রায়শ্চিত্ত করতে চান। কিন্তু এর জন্য কতটা দাম দিতে হবে খুব সম্ভব সে সম্পর্কে আদৌ তিনি ভেবে দেখেননি। বললাম, বৌদি, আপনাদের অতীত সম্বন্ধে আমার এতটুকু কৌতূহল নেই। যা অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, তাকে কবর থেকে তুলে এনে নিজের ক্ষতি কেন করতে চাইছেন? এক গুঁয়ে একটা জেদ নীলিমা বৌদির ওপর ভর করে। তিনি বলেন, সবকিছুই শেষ হয়ে যায় না সুধীশ ঠাকুরপো। আমার উপর এই অনুগ্রহটুকু শুধু করুন, পাটনায় গিয়ে ওদের নিয়ে আসুন আপনি। কিন্তু বৌদি, ওরা এলে কি হবে ভাবতে পারেন? পারি। আমাকে এই ফ্ল্যাট থেকে চলে যেতে হবে। অফিসের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি আর LICর পলিসিতে আপনার মণিময়দা আমাকে নমিনি করেছেন, সেগুলোও খোয়াতে হবে। কিন্তু আমি সবকিছুর জন্যই প্রস্তুত। কারুকে এজন্য কোর্টে যেতে হবে না। আমি নিজেই লিখিতভাবে সব সত্য ছেড়ে দেব। আমি চমকে উঠি। কিন্তু এই ফ্ল্যাট ছেড়ে কোথায় যাবেন? নীলিমা বৌদি বললেন, তা তো এখনো ঠিক করিনি ঠাকুরপো। একসময় স্কুল মাস্টারই করতাম। আমার নিজস্ব কিছু টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে, আর আছে বিয়ের একটা ডিগ্রি। কোথাও না কোথাও কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এতদিন এসব কথা ভাবেননি কেন? বলেই মনে হলো এই প্রশ্নটা না করলেই ভালো হতো। নিজের অজান্তেই মুখ থেকে যেন এটা বেরিয়ে এসেছে। পরক্ষণে সংকোচে মাথা নিচু হয়ে গেল। বললাম, আমার অন্যায় হয়ে গেছে বৌদি, কিছু মনে করবেন না। নীলিমা বৌদির কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না। বললেন, আপনার বিব্রত হবার কারণ নেই ঠাকুরপো, এ কথা জিজ্ঞেস করতেই পারেন। একটু থেমে বিষণ্ণ ভারী গলায় ফের বললেন, এতকাল আচ্ছন্ন হয়েছিলাম, নিজের কথা ছাড়া আর কিছুই ভাবতাম না। বুঝতে পারছি নীলিমা বৌদি নিজের ভবিষ্যৎ সম্পর্কে মনস্থির করে ফেলেছেন। তাকে আর কিছুতেই ঠেকানো যাবে না। তবু মরিয়া হয়েই যেন বললাম, এখন আপনি চলে গেলে আর মণিময়দার স্ত্রী যদি এখানে আসেন, ব্যাপারটা কিন্তু জানাজানি হয়ে যাবে। তখন মণিময়দার সামাজিক মর্যাদা কোথায় নেমে যাবে ভাবতে পারেন? সেদিকটাও ভেবে দেখেছি ঠাকুরপো, কিন্তু আমার আর ফেরবার রাস্তা নেই। জীবনের কঠিন সত্যকে বহুকাল এড়িয়ে চলেছি। এবার ঘাট ধরে সে আমাকে তার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। নীলিমা বৌদি এক টানা বলে যান, ডাক্তার সেনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি জানিয়ে দিয়েছেন অপারেশনটা হলেও আপনার দাদার বাঁচার আশা খুব কম। তিনি থাকতে থাকতেই আমাকে সবকিছু করে ফেলতে হবে। একটু চিন্তা করে বলি, মণিময়দাকে কথা জানিয়েছিলেন? না, পরে জানিয়ে দেব।
এই সময় সুধা এসে দরজার সামনে দাঁড়ায়। মণিময় দাদের কাজের মেয়ে, বয়স 40-42। সুধা বলল, দাদাবাবু আপনাদের ডাকছেন। নীলিমা বৌদি বলল, তুই যা, আমরা এক্ষুনি আসছি। সুধা চলে যায়। চলুন ঠাকুরপো, ও ঘরে যাওয়া যাক, দেরি করলে ফের আপনার দাদা সুধাকে পাঠাবে। উঠে পড়তে পড়তে নীলিমা বৌদি বললেন, কাল আপনার পাঠায় না গেলেই নয় ঠাকুরপো, ওদের নিয়ে ফিরে এলে তবেই অপারেশনের ব্যবস্থা হবে। আর আর কি? আমি জিজ্ঞেস করি। আর হাওড়ায় নেমেই আমাকে একটা ফোন করবেন। কেন? দরকার আছে। নীলিমা বৌদির উদ্দেশ্যটা কি ঠিক বুঝতে পারি না, তবে এ ব্যাপারে আর কোনো প্রশ্ন করলাম না। আজ লোডশেডিংটা বেশিক্ষণ ভোগালো না। পাশের ঘরে ঢোকবার সঙ্গে সঙ্গে আলো এসে গেল। মণিময়দা বিশাল জোড়া জানালার পাশে একটা খাটে শুয়ে আছেন। 1 বছর আগেও চমৎকার পেটানো স্বাস্থ্য ছিল তার। মুখে সারাক্ষণ ঝলমলে সরল একটা হাসি লেগে থাকত। ওই হাসিটা দেখলেই বোঝা যেত এই মানুষটির মধ্যে নোংরা কোনো ব্যাপার থাকতেই পারে না। ভরাট মুখে শৌখিন একটু গোঁফ ছিল। এখন আর আগের মানুষটাকে চেনা যায় না। গায়ের রং পুড়ে ঝামার মতো, চোখের তলায় গাঢ় কালির পোঁচ। শরীর বিছানায় লেগে গেছে, চামড়া ঢলঢলে রবারের মতো, কোনো রকমে হাড়ের উপর আটকে আছে যেন। সারা দেহে শ্বাস বলতে কিছুই অবশিষ্ট নেই। মণিময়দার সেই উজ্জ্বল হাসিটা আমার স্মৃতির মধ্যেই রয়েছে। তার বদলে ওর সারা মুখ জুড়ে এখন শুধু নিদারুণ কষ্টের একটা ছাপ। মণিময়দাকে দেখা মাত্রই টের পাওয়া যায় তার জীবনী শক্তি শেষ হয়ে এসেছে। খুব বেশি দিন আর বাঁচবেন না। ক্যান্সার তার আয়ু দ্রুত কমিয়ে দিচ্ছে। মণিময়দা ক্ষীণ গলায় বললেন, বসো সুধীশ, বসো। খাটের পাশে একটা বেতের মোড়ায় বসে পড়ি। নীলিমা বৌদি একধারে দাঁড়িয়ে থাকেন। মণিময়দা বললেন, আজ তোমার আসতে অনেক দেরি হয়েছে সুধীশ। তোমার বৌদি আর আমি খুব চিন্তা করছিলাম। দেরি হওয়ার কারণটা মণিময়দাকেও জানাতে হয়। তিনি এবার বলেন, জানো তো, তোমার বৌদি বায়োপসি রিপোর্ট নিয়ে এসেছে, নিশ্চয়ই শুনেছ। ধরা গলায় বলি, হ্যাঁ শুনেছি। অপারেশনের কথাও শুনেছ? হ্যাঁ। ওটা করিয়েই ফেলতে হবে সুধীশ, এত যন্ত্রণা সহ্য করতে পারছি না। কিছুক্ষণ চুপচাপ। তারপর মণিময়দা তার শীর্ণ হাত বাড়িয়ে আমার একটা হাত ধরে বলেন, সুধীশ, নার্সিংহোম থেকে আমি খুব সম্ভব আর ফিরব না। চমকে উঠে বলি, এ আপনি কি বলছেন দাদা? নিশ্চয়ই সুস্থ হয়ে উঠবেন, আমরা গিয়ে আপনাকে বাড়ি নিয়ে আসব। মণিময়দা শুধু হাসলেন। নীলিমা বৌদির কাতর অনুনয়টা শেষ পর্যন্ত এড়ানো গেল না। একদিন পর পাটনায় পৌঁছে মণিময়দাদের বাড়িটা খুঁজে বের করতে কোনো অসুবিধা হলো না। ওরা ওখানে 3 জেনারেশন ধরে আছেন। কদমকুয়ায় এসে মণিময়দার বাবার নাম করতেই রাস্তার একটি লোক ওদের বাড়ি দেখিয়ে দিলেন। চওড়া চওড়া পিলারের ওপর পুরনো আমলের প্রকাণ্ড তেতলা বাড়ি মণিময়দাদের। সামনের দিকে অনেকটা খোলা জায়গা, তার একধারে গ্যারেজ, একটা সেকেলে ফোর্ড গাড়ি আর একটা ঝকঝকে নতুন অ্যাম্বাসাডার। গেটে প্রকাণ্ড পাগড়ি মাথায় এক অতি বৃদ্ধ দারোয়ান। এখন এই সকালবেলায় সবে বাড়ির লোকজনের ঘুম ভেঙেছে। নীলিমা বৌদির কাছ থেকে জেনেই এসেছিলাম মণিময়দার 3 দাদা, 3 বৌদি, মা এবং দাদাদের ছেলে মেয়েরা এখানে থাকে। প্রাচীনকালের ডাইনোসরের মতো সারা দেশের যৌথ পরিবারগুলি যখন ধ্বংস হয়ে গেছে, সেই সময় মণিময়দারা এখনও একসঙ্গেই আছেন। নীলিমা বৌদি জানিয়েছিলেন
মণিময়দাদের বাড়ির সবাই লয়ার। ওর বাবা ছিলেন পাটনা হাইকোর্টের জবরদস্ত অ্যাডভোকেট। 3 দাদাও ওখানেই প্র্যাকটিস করেন। শুধু মণিময়দাই এই ঘরানার বাইরে। দারোয়ানকে জানালাম মণিময়দার ভাইদের সঙ্গে দেখা করতে চাই। দারোয়ান একতলায় ড্রয়িং রুমে আমাকে বসিয়ে ভেতরে খবর দিতে গেল। বড় বড় 4 ব্লেডওয়ালা 30-32 সালের মডেলের ফ্যান, বিশাল বিশাল সোফা, একধারে গির্দা বালিশে সাজানো ফরাস, কারুকাজ করা সেন্টার টেবিল ইত্যাদি দেখে টের পাওয়া যায় এই বাড়িতে সাবেক চাল অনেকটাই বজায় আছে। কিছুক্ষণ বাদে 3 জন ভারী চেহারার বয়স্ক ভদ্রলোক ড্রয়িং রুমে এসে ঢুকলেন। তাদের মুখ চোখের আদল দেখেই টের পাওয়া গেল এরা মণিময়দার 3 দাদা। আমি কোত্থেকে কি উদ্দেশ্যে এসেছি সব খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিয়ে এই 3 ভাই ভীষণ গম্ভীর হয়ে গেলেন। এরপর অনেকক্ষণ চুপচাপ। আমি ভয়ানক অস্বস্তি বোধ করতে থাকি। একসময় স্তব্ধতা ভেঙে বড় ভাই কান্তিময় কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, সেই মেয়ে মানুষটা এখন কোথায়? মনির কাছেই আছে? একটু থেমে বললেন, বদ নষ্ট মেয়ে মানুষ। মেয়ে মানুষটি যে কে বুঝতে অসুবিধা হয় না। নীলিমা বৌদি সম্পর্কে মণিময়দাদের বাড়িতে কি নিদারুণ ঘৃণা এবং ক্রোধ জমা হয়ে আছে তা ওই কথায় টের পেয়ে যাই। একবার ভাবি, অমন একজন অসাধারণ ভদ্র এবং মর্যাদা সম্পন্ন মহিলা সম্বন্ধে কান্তিময় যে নোংরা মন্তব্য করলেন তার প্রতিবাদ করি। পরক্ষণেই মনে হয় তাতে অযথা খানিকটা তিক্ততাই সৃষ্টি হবে। তাই নিজেকে যতখানি সম্ভব সংযত রেখে বলি, হ্যাঁ, উনি ওখানেই আছেন। কান্তিময় বলেন, আমরা কনিকে নিয়ে কলকাতায় যাব, and we would assert our rights. মণিময়ের মেজদা প্রভাময় বললেন, কলকাতায় গিয়েই ঘাট ধরে মেয়ে মানুষটাকে বের করে দেব। এবারও দাঁতে দাঁত চেপে মুখ বুজে থাকি। মণিময় তার ঠোঁটটা আনন্দময় হঠাৎ আমার ব্যাপারে সচেতন হয়ে ওঠেন। বলেন, আপনি কোথায় উঠেছেন? একটা ছোট হোটেলের নাম করে বললাম, ওখানে। আচ্ছা, গাড়ি বের করে দিচ্ছি, আপনার মালপত্র এখানে নিয়ে আসুন। রাতের দিকে কলকাতায় একটা ট্রেন আছে, এখান থেকে আমরা একসঙ্গে চলে যাব। এই বাড়িতে ওঠার ইচ্ছা একেবারেই নেই। নীলিমা বৌদি সম্পর্কে এদের মনোভাব আমার মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। এখানে একটা মিনিট আমার পক্ষে কি কষ্টদায়ক বোঝাতে পারবো না। বললাম, আমি ওইখানেই ঠিক আছি, কয়েক ঘন্টার জন্য মালপত্র টানা হেঁচড়া করে লাভ নেই। ট্রেন কটায়? আনন্দময় বললেন, রাত 8টা নাগাদ। ঠিক আছে, আমি 7টায় স্টেশনে পৌঁছে যাব, আপনারাও চলে যাবেন, স্টেশনে দেখা হবে। আচ্ছা, চলি। বলতে বলতে উঠে পড়ি। এবারে মণিময়দার ভাইরা বেশ লজ্জিত হয়ে পড়েন। তাদের খেয়াল হয় কলকাতা থেকে যে লোকটা এত কষ্ট করে এত দূরে ছুটে এসেছে তার সঙ্গে সঠিক ব্যবহার করা হয়নি। নীলিমা বৌদি সম্পর্কে তাদের বিতৃষ্ণা বা ক্রোধ থাকতে পারে, কিন্তু আমার অপরাধ কি? অতিথিকে আপ্যায়নের জন্য তারা অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েন। 3 ভাই সমস্বরে বলে ওঠেন, উঠবেন না, উঠবেন না, অন্তত চাটা খেয়ে যান। ক্ষমা করবেন। মণিময় তার ভাইদের নতুন করে কোনো অনুরোধ করবার সুযোগ না দিয়ে আমি বেরিয়ে পড়ি। 7টায় স্টেশনে মণিময়দার বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। তার সঙ্গে রোগা ফর্সা বিষণ্ণ চেহারার মধ্যবয়সী একটি মহিলা রয়েছেন। তার চোখে মুখে গভীর উৎকণ্ঠা এবং দুর্ভাবনার ছাপ। আমার সঙ্গে তার পরিচয় করিয়ে দেন মণিময়দার ভাই কান্তিময়। বলেন, এ হলো কণিকা, মনির স্ত্রী। মণিময়দার আর সব ভাই আমার সঙ্গে কলকাতায় যাবেন না। বড় ভাই কান্তিময় আর কণিকাই শুধু স্টেশনে এসেছেন। 8টায় ট্রেন এলে আমরা উঠে পড়ি। সারাটা পথ আমাদের মধ্যে আর একটিও কথা হয় না। পরদিন হাওড়ায় পৌঁছেই কথা মতো স্টেশন থেকে নীলিমা বৌদিকে ফোন করি। বৌদি,
আমি কি ওদের নিয়ে সোজা ফ্ল্যাটে আসব? নীলিমা বৌদি বলেন, হ্যাঁ নিশ্চয়ই। আমি হকচকিয়ে যাই, বলি, কিন্তু? কোনো কিন্তু নেই ভাই, আপনি অবশ্যই ওদের নিয়ে আসুন। আমাকে আর কোনো কথা বলবার সুযোগ না দিয়ে লাইন কেটে দেন নীলিমা বৌদি। গভীর উৎকণ্ঠা নিয়ে কান্তিময় এবং কণিকাকে সঙ্গে করে যখন মণিময়দার ফ্ল্যাটে পৌঁছে যায়, নীলিমা বৌদিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। এরপর কান্তিময়রা মণিময়দার খাটের পাশে এসে দাঁড়ালে বিহ্বলের মতো তিনি শুধু তাকিয়ে থাকেন। পাটনা থেকে কণিকাদের নিয়ে আসবার 3 দিন পরে মণিময়দার অপারেশন হয়। শুরু হয়েছিল সকাল 9টায়, শেষ হলো 1টায়। আমি কণিকাদের সঙ্গে উদ্বিগ্ন মুখে নার্সিংহোমের করিডোরে অপেক্ষা করছিলাম। ডাক্তার সেন অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলে জিজ্ঞেস করলাম, কেমন বুঝলেন ডাক্তারবাবু? ডাক্তার সেন মৃদু হাসেন, বলেন, আমাদের হতাশ হতে নেই, দেখা যাক। একসময় কণিকারা চলে যান, আমিও অন্যমনস্কের মতো নার্সিংহোমের বাইরে আসি। রাস্তা পেরুতে যাব, হঠাৎ ডাকটা কানে ভেসে আসে, সুধীশ ঠাকুরপো। চমকে মুখ ফেরাতেই চোখে পড়ে ফুটপাথের একধারে দাঁড়িয়ে আছেন নীলিমা বৌদি। মুহূর্তের জন্য যেন আমার শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যায়। কান্তিময়রা আসার আগেই একটা চিঠিতে এ বাড়ির মালিকানা, মণিময়দার গ্র্যাজুইটি, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সত্ত্ব ছাড়ার কথা লিখে দিয়ে তিনি যে চলে গিয়েছিলেন কোথায় কে জানে। তারপর এই দেখা হলো। একটা ঘোরের মধ্যে যেন তার কাছে দৌড়ে চলে যাই। বলি, বৌদি আপনি? নীলিমা বৌদি বিষণ্ণ হাসেন, হ্যাঁ আমি। রোজ আমি এখানে এসে দাঁড়িয়ে থাকি। আপনারা চলে যাবার পর নার্সিংহোমে গিয়ে আপনাদের দাদার খবর নিই। আজ তো অপারেশন হয়ে গেল। হ্যাঁ। ডাক্তার সেন অপারেশনের পর কি বললেন? আসল কথাটা জানাই না, শুধু বলি সাকসেসফুল অপারেশন। সোজা আমার চোখের দিকে তাকান নীলিমা বৌদি, অদ্ভুত একটু হাসেন শুধু। চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবার পর জিজ্ঞেস করি, আপনি এখন কোথায় আছেন বৌদি? নীলিমা বৌদি বলেন, সেটা জানাবার মতো কোনো জায়গা নয়। বুঝতে পারি তার ঠিকানা কিছুতেই দেবেন না নীলিমা বৌদি। একটু চিন্তা করে বলি, একটা কথা বলবো? বলুন না। আপনাকে অন্য কোথাও থাকতে হবে না, আমাদের কাছে চলুন। আমরা তো মোটে 3টে মানুষ, শুভা, আমি আর আমার ছেলে বিনু। ঠাকুরদার আমলের বাড়িটাও কত বড়, আপনার এতটুকু অসুবিধা হবে না? নীলিমা বৌদি বললেন, আপনার দাদা ছাড়া এভাবে আমাকে কেউ বলেনি। আমার মন ভরে গেছে সুধীশ ঠাকুরপো। কিন্তু কি? কিন্তু নতুন করে আমি আর কোথাও জড়াতে চাই না। এরপর আমারও আর কিছু বলবার থাকে না। নীলিমা বৌদি খানিকক্ষণ ইতস্তত করে বললেন, আপনাকে কিছু আমার জানাবার আছে। কি? আমি মানুষটাকে, আপনার দাদা বিবাহিত হওয়া সত্ত্বেও তার জীবনে কেমন করে এলাম, এসব সম্পর্কে নিশ্চয়ই আপনার কৌতূহল আছে। কণিকারা আপনাকে কি কিছুই জানায়নি? না বৌদি, আপনি আমার বৌদি, এর বেশি কিছু আর জানবার ইচ্ছে নেই। না ঠাকুরপো, তবু আমাকে বলতেই হবে। যাকে এতদিন বৌদি বলে সম্মান করে এসেছেন, সে যে কত বড় পাপিষ্ঠা তা আপনার জানা দরকার। হাত জোর করে বলি, আমাকে সব বলবেন না বৌদি। নীলিমা বৌদি কিন্তু আমার কথা শোনেন না। তার উপর অপার্থিব কিছু যেন চেপে বসে। দুপুরে রোদে দাঁড়িয়ে তিনি বলে যান, যা বলে যান তা এই রকম। নীলিমা বৌদি মণিময় দাদের দূর সম্পর্কের আত্মীয়,
কম বয়সে বিয়ে হয়েছিল তার। 2 বছরের মধ্যেই বিধবা হয়ে বাপের বাড়ি ফিরে আসেন। এই বিপর্যয়ের প্রথম প্রথম সহানুভূতি বোধ করতেন মণিময়দা। তারপর কবে যে সেটা গভীর ভালোবাসায় দাঁড়িয়ে গিয়েছিল টের পাননি। জানাজানি হয়ে যাওয়ায় 2 পরিবারেই চরম অশান্তি হয়েছিল। ছেলেকে শোধরাবার জন্যেই মণিময়দার বাবা একরকম জোর করেই তার সঙ্গে কণিকার বিয়ে দেন। কিন্তু সে বিয়ে মেনে নেননি মণিময়দা। গোপনে নীলিমা বৌদির সঙ্গে যোগাযোগটা রেখেই যাচ্ছিলেন। তারপর একদিন তাকে নিয়ে যৌবনের অসীম দুঃসাহসে কলকাতায় পালিয়ে আসেন। এখানে আসার পর অনেকগুলো বছর কেটে গেছে। কথা শেষ করে আচমকা একটা ট্যাক্সি ডেকে উঠে পড়ে নীলিমা বৌদি। আমি যে কিছু উত্তর দেব তার সুযোগও পাওয়া যায় না। এরপর নার্সিংহোমে রোজই মণিময়দার খবর নিতে যাই, আর ফুটপাতের দূর প্রান্তে নীলিমা বৌদিকে চোখে পড়ে। কণিকাদের এড়িয়ে তার সঙ্গে কথাও বলি। অপারেশনের পরও মণিময়দা সুস্থ হচ্ছেন না, দিন দিন তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেজন্য আমাদের সবার চেয়ে, এমনকি কণিকার চেয়েও বেশি উৎকণ্ঠিত নীলিমা বৌদি। দেখেই বোঝা যায় নিয়মিত খান না, রাতের পর রাত হয়তো না ঘুমিয়েই কাটিয়ে দিচ্ছেন। চেহারা আগেই খারাপ হয়ে গিয়েছিল, এখন আর তার দিকে তাকানো যায় না। ভেঙে চুরে দ্রুত তিনি ধ্বংস হয়ে যাচ্ছেন। 10 দিন পর নার্সিংহোমে মারা গেলেন মণিময়দা। সেদিনও নীলিমা বৌদিকে ফুটপাতে দাঁড়িয়ে থাকতে দেখেছি। চোখ থেকে অবিরল জলস্রোত বয়ে যাচ্ছে, আর ঠোঁট দুটো সমানে কাঁপছে। শেষবার নীলিমা বৌদিকে দেখতে পাই শ্মশানে। এক ধারে নিজেকে সম্পূর্ণ আড়ালে রেখে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। মণিময়দার নশ্বর শরীর আগুনে শেষ হয়ে যাবার পর নীলিমা বৌদিকে খোঁজ করতে গিয়ে দেখি তিনি কখন যেন চলে গেছেন। তার সঙ্গে আর দেখা হয়নি। এই বিশাল পৃথিবীর লক্ষ কোটি মানুষের মধ্যে তিনি চিরদিনের মতো হারিয়ে গেছেন। শেষ হলো আজকের গল্প, প্রফুল্ল রায়ের লেখা গল্প এক রমণীর গল্প। বিচিত্র মানুষের জীবন। কত মানুষের জীবনে কত গল্পই রহস্যের আড়ালে রয়ে যায়, চাপা থেকে যায়। কখনো কখনো তা প্রকাশিত হয়ে পড়ে হয়তো। তাই তো এত গল্প, তাই তো এত বেদনা, তাই তো এত চাপা দুঃখ। কেমন লাগলো আজকের গল্প? কেমন লাগলো আমার পাঠ? আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম। এই চ্যানেলে যারা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একখানি লাইক করবেন, এবং যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর হ্যাঁ, নোটিফিকেশন কিন্তু অবশ্যই অন রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিনই আমি নতুন নতুন গল্প পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মূল্যবান মতামত। সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়।